আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলে কেমন আছো একটু জানাও ভাইয়াকে। আজকে আমাদের এটা পদার্থ প্রাইভেট ব্যাচের ক্লাস, কিন্তু তোমাদের আমরা যেহেতু তোমরা অনেকদিন যাবত বলতেছো ভাইয়া ফিজিক্সের ক্লাস দিতে, যার কারণে তোমাদের ফিজিক্সের এই ক্লাসটা তোমাদের সকলের জন্য উন্মুক্ত করে দিলাম। কারণ যদি তোমাদের ক্লাসের উপস্থিতি সংখ্যা বেশি থাকে তাহলে পরবর্তীতে ফিজিক্সের আরো ক্লাস দিব। আর যদি দেখি যে না ক্লাসের উপস্থিতির সংখ্যা খুবই কম, খুবই কম বলতে যদি আশানুরূপ না হয়, তাহলে পরবর্তীতে আর ক্লাস হয়তো ফিজিক্স ক্লাস আর তো পাবা না, ম্যাথ ক্লাস পাবা শুধু। এই কারণে তোমরা চেষ্টা করবে যেন সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টকে তোমরা আজকে তোমার বন্ধু বান্ধব যারা আছে সকলকে মেনশন করতে, যেন সবাই ক্লাসে চলে আসতে পারে, এরকম সবাইকে তোমরা ক্লাসে আনার জন্য চেষ্টা করবে। যদি ক্লাসের উপস্থিতি বেশি হয় তাহলে আমি তোমাদের পরবর্তীতে আরো ফিজিক্স ক্লাস দিব, ফ্রিতেই দিব। আর যদি ক্লাসের উপস্থিতি কম হয় তাহলে ফ্রি ক্লাসটা অফ থাকবে। আমাদের যে পেইড ব্যাচের ক্লাস, এটা পেইড ব্যাচই হবে শুধু। বুঝতে পারছো তোমরা আশা করি সবাই? এখন সবাই তোমার বন্ধুদেরকে মেনশন করো এবং গ্রুপে শেয়ার করে দাও। তোমাদের আশেপাশে পরিচিত যে গ্রুপগুলো আছে গ্রুপে শেয়ার করে দাও। আমি আমার গ্রুপে ক্লাসগুলা শেয়ার করে দিতেছি, তোমরা ক্লাসগুলো শেয়ার করে দাও। ধরো আমাদের যেহেতু অনেকগুলো গ্রুপ, একটু টাইম লাগতেছে, সো তোমরা তো শেয়ার করো না, যার কারণে আমাকে একটু টাইম বেশি নিয়ে শেয়ার করতে হইতেছে ক্লাসগুলো। আচ্ছা, তোমরা যারা লাইভে চলে আসতেছো, কে কোথা থেকে দেখতেছো ভাইকে একটু জানাও, কে কোথা থেকে দেখতেছো। আর তোমাদের ফিজিক্সের সকলের প্রিপারেশন কেমন একটু ভাইয়াকে এটাও জানাবা, যে তোমাদের প্রিপারেশনটা কেমন। মূলত অনেকের তো প্রিপারেশন অনেক রকম থাকে, যেমন কারো প্রিপারেশন একদম হাই লেভেলে চলে গেছে, কারো প্রিপারেশন একটু নর্মাল আছে, কারো প্রিপারেশন সকলের প্রিপারেশনটা কিরকম, জাস্ট এটা একটু জানাও ভাইয়াকে, যে তোমাদের প্রিপারেশনটা মূলত কেমন। টাঙ্গাইল, ঢাকা, আমি পাবনা থেকে নরসিংদী। হ্যাঁ, পাবনা নরসিংদী মোটামুটি সব জায়গার স্টুডেন্ট আছে। তো আজকে আমরা সিরাজগঞ্জ থেকে, ভালো না। দেখো তোমরা অনেকে চলে আসছো, তোমরা আমি বলছিলাম যে 50 জন প্লাস লাইভে উপস্থিত থাকতে হবে, তো 50 জন এখনো হয় নাই। যাই হোক, দেখো তোমাদের যে টার্গেট দিছিলাম তোমরা সেই হিসাবে যেরকম গ্রুপে বলছিলাও বা তোমরা বলছিলাও সেই হিসাবে তোমাদের হয় নাই। এখন উপস্থিতি আমরা ভাবছিলাম যে তোমরা বলছিলাও যে ভাইয়া 50+ হবে এরকম বলছিলাও, যার কারণে ক্লাসটা নেওয়া। যাই হোক, যে কয়জন হয়েছে আমরা ক্লাসটা আপাতত নেই, তারপরে দেখা যাবে যে তোমাদের কিরকম স্টুডেন্ট উপস্থিতি হয়, কিরকম কম হয় না বেশি হয়, সেটা পরে বোঝা যাবে, যেহেতু ক্লাস প্রথম শুরু হলো। তো আজকে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব? আজকে আমাদের আলোচনার অধ্যায়টা হলো পদার্থবিজ্ঞান, কাজ, ক্ষমতা, শক্তি। দেখো অধ্যায়টার ভিতরে 3টা শব্দ উল্লেখ আছে, কাজ, ক্ষমতা, শক্তি। অধ্যায়টার ভেতরে আমাদের অনেক কিছু লুকায়িত আছে, কাজ, ক্ষমতা, শক্তি। এখন সর্বপ্রথম আমরা কাজ নিয়ে যে বিষয়টা আগে জানতে চাই, যে বিষয়টা তোমাদের বলতে চাই। দেখো আমাদের আমরা অনেকেই ধরো কোথাও যায় বসে থাকি, বলি যে তোর জন্য এই কাজটা করতেছিলাম, আমি এখানে বসে বসে রয়েছি। ধরো আমি পড়ার টেবিলে বসে রয়েছি, ধরো আমি পড়ার টেবিলে বসে বসে পড়তেছি, কিন্তু এইখানে আমরা বলতেছি যে আমি কিন্তু কাজ করতেছি। আমি কি করতেছি? কাজ করতেছি, পড়তেছি, কিন্তু এখানে মূলত কিন্তু আমার কাজ হচ্ছে না। এখানে মূলত আমাদের কাজ হচ্ছে না, ফিজিক্সের সংজ্ঞা অনুসারে এটা কোনো কাজ হয় না। যেমন ধরো তোমার বাসায় যদি কোনো দারোয়ান রেখে থাকো, দেখবা গ্রাম অঞ্চল দিয়ে দারোয়ানের ইটা বেশি দেখা যায় না,
কিন্তু শহরে দেখবা প্রত্যেকটা বিল্ডিং এ, প্রত্যেকটা অফিস আদালত যে কোনো জায়গায় দেখবা কি তুমি দারোয়ানের সিস্টেম আছে, দারোয়ান থাকে। দারোয়ানের কাজ কি, সে গেটের সামনে একটা মোড়া নিয়ে বা একটা টুল নিয়ে কি করবে, সে বসে থাকবে। সে বসে থাকবে, কেউ আসলে তাকে পরিচয় নিয়ে তাকে ভিতরে ঢুকতে দিবে। সে যেই যে বসে বসে রয়েছে, এটা কিন্তু কোনো কাজ হচ্ছে না। মানে আমাদের ফিজিক্সের সংজ্ঞা অনুসারে এটা কোনো কাজ হচ্ছে না। ধরো আমি একটা দেওয়ালকে, ধরো একটা ওয়ালকে আমি সারা দিন ধাক্কাইতেছি, আমি সারা দিন ধাক্কাইতেছি। যেমন ধরো আমি এইখানেই, আমি ধরো এই মানে আমার বোর্ডটাকে, ব্ল্যাক বোর্ডটাকে যদি আমি সারাদিন ধাক্কাই, সারাদিন যদি আমি ব্ল্যাক বোর্ডটাকে ধাক্কাইতে থাকি, যদি ব্ল্যাক বোর্ডটার কোনো স্মরণ না হয়, তাহলে এখানেও মূলত আমার কোনো কাজ হচ্ছে না। এটা মূলত ফিজিক্সের সংজ্ঞা, এটা মূলত ফিজিক্সের সংজ্ঞা। তাহলে এখন দেখো আমাদের এখানে অনেক ট্রাফিক মানে অনেক পুলিশ আছে, ট্রাফিক পুলিশ আছে, তারা দেখবা যে এক জায়গায় বসে হাত নাড়াইতেছে, এগুলো কিন্তু অনেক পরিশ্রমের কাজ। কিন্তু ফিজিক্স বলতেছে না তারা কোনো কাজ করতেছে না, মানে ফিজিক্সের ভাষায় তারা কোনো কাজ করতেছে না। তেমনি আমার বাসায় যে দারোয়ানকে আমরা রাখছি, দেখা যায় মাসে তাকে 15,000, 20,000 বা 10,000 টাকা দিতেছি, ফিজিক্স বলতেছে না সে কোনো কাজ করতেছে না। তাহলে কি তাকে আমরা কাজ না করে এই টাকা দিতেছি? না, আমরা যে কোনো ভাবে মানে তাকে আমরা অবশ্যই কাজের জন্য টাকা দিতেছি, কিন্তু ফিজিক্স এটাকে কাজ বলতেছে না, কিন্তু ফিজিক্স কি করতেছে না, এটাকে কাজ বলতেছে না। ঠিক আছে? তাহলে দেখো এখন ফিজিক্স কাজের সংজ্ঞাটা কি বলছে, বলছে কোনো বস্তুর উপর বল প্রয়োগে, কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি, ধরো আমি এই যে এই মানে বোর্ডটার মধ্যে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলাম, বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটলে, বল প্রয়োগ করার পরে বস্তুর কি করতে হবে, স্মরণ করতে হবে। স্মরণ কি দ্বারা প্রকাশ করি আমরা, এস দ্বারা প্রকাশ করি। বলকে কি দ্বারা প্রকাশ করি আমরা, এফ দ্বারা প্রকাশ করি। দেখো বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এফ দ্বারা প্রকাশ করি। কোন বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুর স্মরণ ঘটলে, বস্তুর স্মরণকে কি দ্বারা প্রকাশ করি আমরা, এস দ্বারা প্রকাশ করি। স্মরণ ঘটলে বল ও স্মরণের গুণফলকে, বল ও স্মরণের গুণফল, বল ও স্মরণের গুণফলকে আমরা কি বলতেছি, কাজ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, আমি সূত্র পাইতেছি কি, ডাব্লিউ ইকুয়াল টু পাইতেছি এফ গুণন এস। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারতেছি আমরা এফ এস, ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারতেছি কি এফ এস। কিন্তু এইখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এইখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। দেখো আমি একদম বেসিক থেকে পড়াইতেছি, এখানে আমি বলছি যে প্রত্যেকটা অধ্যায় আমরা বেসিক থেকে পড়াবো, আমাদের কোর্সে প্রত্যেকটা অধ্যায় একদম বেসিক থেকে পড়ানো হয়। ধরো এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটা কি করতেছে, এইদিকে যাইতেছে, এইদিকে যাইতেছে, বস্তুটা কোথায় যাইতেছে, এইদিকে যাইতেছে। এখন বস্তুটাকে আমরা এইদিকে নেওয়ার জন্য, দেখো এই বস্তুটাকে, এই বস্তুটাকে এইদিকে নেওয়ার জন্য আমরা এইখান থেকে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করছি। বস্তুকে কি পরিমাণ বল প্রয়োগ করলাম, এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটা সরাসরি এই দিকে যায়, এরকম না যে আমি এইখানে এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এইখানে বলের পরিমাণ একটু কম বেশি হবে, এরকম হওয়া যাবে না। তার মানে আমি বলকে প্রয়োগ করছি, এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করছি। এই এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে বা যতক্ষণ বলটা ক্রিয়া করতেছে, এখানে ক্লিয়ার মানে কথাগুলো ক্লিয়ার হবা। এখানে তুমি হয়তো অঙ্ক পারো, ম্যাথ পারো, অধ্যায় সব বুঝো, কিন্তু আমাদের এই যে বেসিক গুলা ক্লিয়ার না থাকলে কিন্তু বড় ক্লাসে যায় বা ইন্টারে যাওয়ার পরে বা এডমিশনে যাওয়ার পরে তুমি এখানে আটকে যাবা, এডমিশনে যাওয়ার পরে কিন্তু এখানে আটকে যাবা। যার কারণে তুমি বেসিকটা একদম ক্লিয়ার রাখার চেষ্টা করবা। কি বলছি আমি এখানে, এই যে বল প্রয়োগ করছি, এই বলটা বস্তুতে যতক্ষণ ক্রিয়া করবে, এই বলটা যতক্ষণ বস্তুতে ক্রিয়া করবে এবং ক্রিয়াকালীন সময়ে বস্তুটা যতটুকু দূরত্ব অতিক্রম করবে। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি কিভাবে, যে আমি এটার ক্ষেত্রে ধরো ধরো আমি সাইকেল, আমি সাইকেল চালাইতেছি, তখন কি করি, আমি সাইকেলকে পেডেল যখন করতেছি, মানে সাইকেলের মধ্যে আমি বল প্রয়োগ করছি, সাইকেলে বল প্রয়োগ করার পরে কি হলো, সাইকেলটা সামনের দিকে এগিয়ে গেল। তার মানে আমি সাইকেলকে যতক্ষণ বল প্রয়োগ করছি, মানে যে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড টাইম সাইকেলকে বল প্রয়োগ করছি, ওইটুকুই এই মানে বল প্রয়োগ করার ফলে যেটুকু সাইকেলটা অতিক্রান্ত করছে, মানে দূরত্ব অতিক্রম করছে, ধরো এস টুকু, এইটুকু আসছে, বলটা কি করছে, এইটুকু আসার সময় এই এস, এই এস টুকু দূরত্ব আসার সময় এই বলটা কার্যকর ছিল এর উপরে, তারপরে এই বলটা আর কার্যকর নাই, তখন এই সাইকেলটা মানে সাইকেলটা ধরো আরো সামনের দিকে আগায় আসছে, সাইকেলটা কি করছে, সাইকেলটা সামনের দিকে আরো আগায় আসছে। কিন্তু সাইকেলের কাজ হয়েছে কতটুকু সময়ে, সাইকেলের কাজ গণনা করবো কতটুকু সময়ে, এই যে এস দূরত্ব অতিক্রম করছে, এই যে এস ওয়ান বা এস ওয়ান। তাহলে এই যে বল প্রয়োগের জন্য যতটুকু বল প্রয়োগ কালে, মানে যত সময় এই বস্তুর উপরে বল ক্রিয়া হয়েছে, সেই সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এস দূরত্ব অতিক্রম করছে। তার মানে শুধুমাত্র কোন বস্তুর উপরে যত সময় বল ক্রিয়া করবে, তত সময়ে বস্তুটা যতটুকু দূরত্ব অতিক্রম করবে, তাকেই আমরা বলবো কাজ।
তাকেই বলবো আমরা কি কাজ। কথাটা বুঝতে পারছো? কথা ক্লিয়ার হইলো? কথাটা ক্লিয়ার? আমার কথাটা সবার ক্লিয়ার হয়েছে? যে একটা বস্তুর উপরে বল প্রয়োগ করার পরে, একটা বস্তুর উপরে বল প্রয়োগ করার পরে ওই বল ক্রিয়াকালীন সময়ে, মানে যতক্ষণ আমি বস্তুটার উপরে বল রাখবো তত সময়ে বস্তুটা যে দূরত্ব অতিক্রম করবে তাকেই বলবো আমরা কাজ। কথা ক্লিয়ার হয়েছে? দেখি তোমাদের ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আমরা কিন্তু বল প্রয়োগ করার পরে আমরা যদি একটা বল প্রয়োগ করলাম, ধরো একটা ফুটবল, এখানে আমরা প্রত্যেকটা বিষয়ে আমি বলছি যে একদম, আর ওই যে আমাদের মানে আরেকদিনকার যে জুম মিটিং হয়েছে, জুম মিটিং এ আমাদের কয়েকজনে বলছে যে ভাইয়া বেসিক ক্লাসটা আরো বেসিক পড়াবেন, আরো বেসিক পড়াবেন। এই কারণে আমি আজকে একটু বেশি পড়াইতেছি। যে ধরো আমি একটা ফুটবলকে যদি বল প্রয়োগ করি, ধরো আমি একটা ফুটবলকে যখন, ফুটবলে তুমি যখন কিক করতেছো তখন কিন্তু ফুটবলটা তোমার এই বল ক্রিয়াকালীন সময়ে তুমি যতক্ষণ ফুটবলকে মানে তোমার বলটা প্রয়োগ করছো ওই সময়টুকুই কিন্তু যে দ্রুত করছে ওইটুকুর জন্য কাজ হয়েছে। তারপরে যে ফুটবলটা অনেক দূরে যাইতেছে এটুকুর জন্য কিন্তু কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। তাহলে আমরা বল বল প্রয়োগ করলে বস্তুর সরণ ঘটলে বল এবং সরণের গুণফলকে আমরা বলবো কাজ। এবং কোন কাজকে বলবো? এখানে বল ধ্রুব, এখানে বল ধ্রুব বল। এখানে আমি এইখানে ধরো 5 নিউটন বল আছে, এখানে এরকম না যে এখানে যে 6 নিউটন, এখানে যে 7 নিউটন, এখানে যে 8 নিউটন, এরকম হবে না। এখানে 5 নিউটন, এখানে 6 নিউটন, এখানে 7 নিউটন, এখানে 8 নিউটন, এরকম হবে না। সম্পূর্ণ জায়গায় এই এফ পরিমাণ বল লাগবে। হতে পারে সেটা 5 নিউটন, হতে পারে সেটা 6 নিউটন, হতে পারে সেটা 7 নিউটন, হতে পারে সেটা 8 নিউটন। কথা আশা করি একদম ক্লিয়ার হয়েছে সবারই। আশা করি যে একদম বল নিয়ে এইটুকু ক্লিয়ার হয়েছে যে কতটুকু পরিমাণ বল ক্রিয়া করবে এবং বল ক্রিয়াকালীন সময় কতটুকু, এটুকু ক্লিয়ার হয়েছে, এইটুকু ক্লিয়ার হয়েছে। এগুলো আমাদের কোশ্চেন আসতে পারে যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটির এত মিটার সরণ হলো, বল বল প্রয়োগ মানে বন্ধ করার পরেও বস্তুটি এত মিটার অতিক্রম করছে, বল প্রয়োগ বন্ধ করার পরে বস্তুটা আরো কিছু দূরত্ব অতিক্রম করছে, এরকম কোশ্চেন আসবে। তাহলে আমরা টোটাল দূরত্বটা নিব না। S1 কি কাজ হয়নি? ওইটা তো হয়েছে বল প্রয়োগ। হ্যাঁ S1 এ কাজ হয় নাই, S1 এ কাজ হয় নাই, এইটুকু কাজ হয় নাই। কারণ আমি বল প্রয়োগ করছিলাম বলের ক্রিয়াকাল মানে বল প্রয়োগকালীন সময়, মানে আমি বলছি যে বলটা এইখান থেকে যখন আমি এই বিন্দুতে যখন বল প্রয়োগ করছি, বল প্রয়োগকালীন সময় মানে যতক্ষণ বল ক্রিয়া করছে ততক্ষণে বস্তুটা এই পর্যন্ত আসছে, তারপরে আমি বল ক্রিয়া করা বন্ধ করে দিছি, মানে আমি আর বল প্রয়োগ করি নাই, আমি আর বল প্রয়োগ করি নাই। এখন বস্তুটা বল প্রয়োগ যে করছিলাম ওই আমরা যে পড়ছি জড়তা, আমরা যে পড়ছি জড়তা, দেখো তোমাদের সবকিছু ক্লিয়ার হয় নাই, আসলে তোমাদের অনেক বেসিক থেকে আলোচনা করানো উচিত না, অনেক কিছু ক্লিয়ার হয় নাই। তোমরা এই যে যেরকম বললাম S1 এ কি কাজ হয় নাই, না S1 এ কাজ হয় নাই। কি জন্য হয় নাই? আবার কথাটা ক্লিয়ার করো। আমি এই বিন্দুতে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার পরে বস্তুটা আমি যতক্ষণ বল ক্রিয়া করাইছি মানে যতক্ষণ এই বস্তুর উপর বল প্রয়োগ করে রাখছি ততক্ষণে বস্তুটা এই পর্যন্ত আসছে, ততক্ষণে বস্তুটা এই পর্যন্ত আসছে, তার মানে এসটুকু দূরত্ব অতিক্রম করছে। আমি এখানে আসার পরে বল আর ক্রিয়া করাইতেছি না, আমি এখান থেকে বল সরায় নিচ্ছি, বল সরায় নিচ্ছি, কিন্তু প্রত্যেক বস্তুর কি আছে? একটা জড়তা আছে, প্রত্যেক বস্তুর জড়তা আছে। জড়তা কিভাবে হয়েছে? দেখো এই বস্তুটা স্থির ছিল, বল প্রয়োগ করার কারণে বস্তুটাকে গতিশীল করছি, গতিশীল করার কারণে বস্তুটা এইখানে যখন আসছে তখন সে গতিশীল, তখন সে গতিশীল। তখন যদি তার ভিতরে আমি বল প্রয়োগ নাও করি সে কিছু দূরত্ব অতিক্রম করবে, তার জড়তার কারণে সে কিছু দূরত্ব অতিক্রম করবে। এটা আমরা ওই তৃতীয় অধ্যায়ে আলোচনা করছি জড়তা কি। তখন এই বস্তুটা গতিশীল, যার কারণে বস্তুটা S1 পরিমাণ দূরত্ব আরো অতিক্রম করছে, কিন্তু এইখানে কোনো কাজ হয় নাই, এইখানে কোনো কাজ হয় নাই। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কথাটা? এখন ক্লিয়ার হয়েছে একদম? এই লামিয়া লামু এটুকু ক্লিয়ার হয়েছে তোমার? এবং কি আরো যারা ছিল তাদের মনেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্লিয়ার হয়েছে? কথাটুকু ক্লিয়ার হয়েছে? একদম টোটালি ক্লিয়ার হয়েছে? রাখা যাবে না, ঝাপসা ঝাপসা রাখা যাবে না। দেখো একদম ক্লিয়ার করতে হবে, একদম প্রত্যেকটা পড়া একদম ক্লিয়ার করতে হবে। তাহলে এখন দেখো কাজ নিয়ে আমাদের অনেক কাজ, কাজ নিয়ে আমাদের অনেক পড়া, আমাদের কোনো কিছুই বাদ রাখা যাবে না। তাহলে দেখো এইটুকু গেল আমাদের। এখন এখন দেখো ধরো আমি এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু এইদিকে সরণ না হইয়া বস্তুটার সরণ হইতেছে, ধরো আমি এইদিকে যখন বল প্রয়োগ করছি বস্তুটার সরণ হয়েছে ধরো এইদিকে। ধরো আমি একটা বস্তুকে, এইখানে একটা বস্তু ছিল, এখানে একটা বস্তু ছিল, বস্তুটাকে আমি এইখানে এফ পরিমাণ বল প্রয়োগ করছি,
বস্তুটাকে আমি এইখানে এফ পরিমাণ বল প্রয়োগ করছি। কাজ নিয়ে অনেক ধারণা আছে, তোমাদের বইয়ের মধ্যে অনেক কিছু আমি আলোচনা করব না, জাস্ট কয়েকটা টপিক আলোচনা করব। কাজ অনেক বিস্তৃত একটা চ্যাপ্টার, মানে অনেক বড় একটা চ্যাপ্টার, কাজ নিয়ে অনেক কিছুই আছে, আমরা যা করি ওখানে অনেক কিছুই কাজের সাথে রিলেটেড। দেখো এইখানে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করছি, কিন্তু বস্তুটা এইদিকে না যাইয়া উপরের দিকে গেল। বস্তুটা কোথায় গেল? এইদিকে না যাইয়া বস্তুটা উপরের দিকে যাইতেছে। দেখো এটার একটা পারফেক্ট উদাহরণ হলো, নৌকাতে যখন আমরা নৌকায় নৌকার গুণ টানা দেখবা তুমি, নৌকার গুণ কিন্তু আমরা কি করবে, টানি না, কোন ইচ্ছা ভাবে টানি না, দেখবা যে নদীর এক তীরে দাঁড়ায় একজন লোক নৌকার গুণ টানতেছে। ধরো এইরকম নদী থাকে না আমাদের, ধরো এরকম নদী থাকে, এরকম কি আমাদের নদী, নৌকাটা ধরো এই মাছ বরাবর চলতেছে, নৌকা চলতেছে, আমি এখানে কি করলাম, এখানে রশি টাইনে এইভাবে কি গুণ টানতেছি, এইখানে রশি বাইন্ধে আমি নৌকাটাকে টানতেছি। তাহলে আমি নৌকাটাকে টানতেছি এই বরাবর, কিন্তু নৌকাটা দেখবা যে সামনের দিকে এইদিকে যাইতেছে, দুই রশিতে টানতেছি, নৌকাটা এইদিকে যাইতেছে। তার মানে এইখানে যে আমি বল প্রয়োগ করতেছি, এই বলটা দুইটা ভাগে ভাগ হয়ে যাইতেছে। একটা ভাগ নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতেছে, আর একটা ভাগ নৌকাটাকে এই যে মাঝ বরাবর স্থির রাখার জন্য উলম্ব ভাবে কাজ করতেছে। একটা বল বস্তুকে আনুভূমিক দিকে নিয়ে যাইতেছে, আর একটা বল বস্তুকে উলম্ব ভাবে নিয়ে যাইতেছে, যার কারণে নৌকাটা মাঝ বরাবর চলতেছে। তেমনি আমরা যদি এইখানে কোনো বল প্রয়োগ করি, বস্তুটার যদি সরণ বিন্দু ধরো সরল রেখায়, মানে যে বরাবর বল প্রয়োগ করছি ওই বরাবর না হয়ে থিটা কোণে উপরের দিকে যায়, কোথায় গেল, থিটা কোণে উপরের দিকে গেল, তখন তখন আমাদের এই যে ধরো বস্তুটা এতটুকু আসছে, তখন এই রেখার থেকে আমি এই বরাবর একটা দূরত্ব টানবো, এই রেখা থেকে আমি একটা লম্ব টানবো, এই লম্বটাকে নাম দিব আমরা উপাংশ। এটার নাম দিব কি, উপাংশ। এটা কার উপাংশ? এই যে দূরত্বটুকু অতিক্রম করছে, এই দূরত্বটুকুর উপাংশ হলো এইটুকু। এখন উপাংশের সংজ্ঞা আছে, উপাংশের নিয়ম আছে, এগুলো আমি তোমাদের এত ডিটেলসে না যাই, তারপরেও আমাদের ক্লাসটা অনেক বড় হবে, অনেক কিছু আলোচনা করতে হবে। দেখো তাহলে বস্তুটা কি করতেছে, এইদিকে গেছে, এইদিকে যাওয়ার পরে আমি যতটুকু দূরত্ব অতিক্রম করছে, মানে বল প্রয়োগকালীন সময় বা বল যতক্ষণ ক্রিয়া করছে তত সময়ে বস্তুটা, স্যার এটা কি ঘর্ষণ বল হবে? এখানে ঘর্ষণ বল কাজ করছে, ওই যে প্রথমটার মধ্যে কার্যন করছে, কারণ কি আমরা যখন বল প্রয়োগ করে বস্তুটাকে থামাই দিলাম, মানে বল প্রয়োগ বন্ধ করে দিলাম, তখন বস্তুটা কিছু টাইম পর যাওয়ার পর থাইমা পড়বো, তখন ঘর্ষণ বল কাজ করবে। কিন্তু আমি এখানে ঘর্ষণ বল নিয়ে কোনো কথা বলতেছি না, প্রত্যেকটা বস্তুর মধ্যে ঘর্ষণ বল আছে, আমরা যাই করি না কেন ঘর্ষণ বল আছেই। ঠিক আছে, ঘর্ষণ বল নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি না, ঘর্ষণ বল নিয়ে আমরা আগের চ্যাপ্টারে আলোচনা করছি। আমি এখন এই চ্যাপ্টারে ঘর্ষণ বল নিয়ে কোনো আলোচনা করতেছি না, কিন্তু প্রত্যেকটা বস্তুর মধ্যে ঘর্ষণ বল আছে। এখানে ঘর্ষণ বল কাজ করে না, এখানে উপাংশ কাজ করতেছে, ঘর্ষণ বল আসবে। এখানে বললাম তো কাজ অনেক একটা বিস্তৃত চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার, এটা পড়ার জন্য তোমার অনেক কিছুর জ্ঞান থাকতে হবে। তুমি যে ঘর্ষণের কথা বলছো, ঘর্ষণের কথা উল্লেখ থাকবে, কিভাবে উল্লেখ থাকবে, বস্তুটা যখন এইদিকে যাইতেছে তখন কি পরিমাণ কাজ হবে, ধরো বস্তুটাকে আমি এখান থেকে ছেড়ে দিছি, বস্তুটা নিচের দিকে পড়তেছে, তখন কি পরিমাণ কাজ হবে, এখানে বাধার পরিমাণ কত হবে, এগুলো আসলে অনেক বিস্তৃত একটা অধ্যায়। কাজ অনেক বিস্তৃত একটা টপিক, এখানে তুমি এক ক্লাসে বা দুই ক্লাসে কাজকে শেষ করা যাবে না। কাজকে এক ক্লাসে দুই ক্লাসে যদি আমি শেষ করে দেই, কাজ নিয়ে যে তোমার টপিকের ভেতরে যে মানে বিস্তৃত যে জ্ঞানটুকু, ওই জ্ঞানটুকু তোমার হবে না। এই কারণে আমি কাজ নিয়ে, দেখো আমি এখনো কিন্তু কাজের মধ্যেই পড়ে রয়েছি, 10-15 মিনিট কথা বলে ফেলছি। আমি কিন্তু এরকম না তোমাদের সাথে গল্প করতেছি, আমি কিন্তু গল্প করে কোনো টাইম নষ্ট করি নাই, আমি যতগুলা কথা বলছি এখানে প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, আমি কিন্তু গল্প করে কোনো টাইম নষ্ট করি নাই তোমাদের সাথে। আমি এখানে যতগুলা কথা বলছি সবগুলা কথা ইম্পর্টেন্ট, এবং কি এখানে তোমার প্রত্যেকটার বিষয়ে তুমি নিজে নিজে বুঝতে পারতেছো এখানে কোথা থেকে কি যাইতেছে। কিন্তু আমি যদি জাস্ট বলতাম বল এবং সরণের গুণফলকে কাজ বলে, তারপরে তোমাকে আমি প্রশ্ন বলে দিলাম যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে 5 মিটার গেল, এবং 5 মিটার পরে ধরো 3 সেকেন্ড পরে আমি বস্তুটা কি বল প্রয়োগ করা বন্ধ করে দিলাম, তারপরে বস্তুটা আরো 3 সেকেন্ড চলতে থাকলো, 3 সেকেন্ড পরে বস্তুটা থাইমা গেল, প্রথম 3 সেকেন্ড বল প্রয়োগ করার কারণে গেল, পরের 3 সেকেন্ড বল বন্ধ করার পরে গেল, তুমি কি করবা, টোটালটার দূরত্ব দিয়ে কাজ বের করবা, তোমার অঙ্ক ভুল। সো এইখানে তোমার অনেক বিস্তৃত আলোচনা আছে। তুমি ঘর্ষণের কথা বলছো, ঘর্ষণ প্রত্যেকটা টপিকে আসে, আমাদের যে বস্তুটা চলাচল করে ওখানে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ মানে কাজ করবে, কিন্তু এখানে আমরা ঘর্ষণ নিয়ে আলোচনা করতেছি না, এখানে ঘর্ষণের টপিক আমরা টানবো না। দেখো তাহলে এই বস্তুটা এই বরাবর যতটুকু গেছে, এই বস্তুটার ছায়া যতটুকু দূরত্ব মধ্যে পড়বে ততটুকু, এইখান থেকে ততটুকু দূরত্বকে বলবো আমরা এই বিন্দুর উপাংশ, এই দূরত্বের উপাংশ এই বিন্দু, এটাকে বলবো আমরা কি উপাংশ। এই উপাংশটার দূরত্বকে আমরা প্রকাশ করব
এস কস থিটা। এখন এস কোনটুকু? এস কিন্তু এইটুকু না, এই টোটালটা দূরত্ব আমি এস ধরতে পারি। এখানে এইখান থেকে এইটুকুর দূরত্ব হলো এস, এইখান থেকে টোটাল এইটুকুর দূরত্ব হলো এস, এস কস থিটা। তার মানে এইটুকুর দূরত্ব, এইটুকুর দূরত্ব হলো আমাদের এস কস থিটা। এইটুকুর দূরত্ব কি? এস কস থিটা। এখন আমি কতটুকু বল প্রয়োগ করছিলাম? এফ পরিমাণ বল প্রয়োগ করছিলাম। তাহলে আমি এখানে কি লিখতে পারতেছি? আবার একটু বলেন, কোথায় বলবো? কোথায় বলবো? এই কোথায় বলবো? কোথায় বলো? কোনটুকু বুঝতে পারো নাই বলো? কোনটুকু বুঝতে পারো নাই তোমরা একটু বলো, আমি এখানে একটু লিখতেছি। তাহলে এফ এস কস থিটা। তাহলে কস থিটাটা মূলত কিন্তু এই যে এস, এস এর পরিবর্তে আনকি কস থিটা, কারণ কি বস্তুটা এদিকে গেছিল। পুরোটা বলা সম্ভব না ভাইয়া, তুমি পরে আসছো তাহলে। এত এখন আমি যতটুকু আলোচনা করছি 15-20 মিনিট, 15-20 মিনিট, তার পুরো থেকে বলা সম্ভব না চিত্র থেকে। এদিকে দেখো, তাহলে এই যে দূরত্বটা এইখান থেকে বস্তুটা এতটুকু যতটুকু দূরত্ব গেছে, এইটার উপাংশটুকু হলো এইটুকু। আর এইটুকু আমরা এস এর, এই যে এস এর যে মানে উপাংশটুকু, উপাংশটাকে প্রকাশ করতেছি এস কস থিটা। তো এখানে আমি লিখতে পারি এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এই আমি পড়াইতেছি, বুঝতেছো না তোমরা? এই আমার পড়া তোমরা বুঝতেছো না? এত গভীরে আলোচনা করার পরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে তো আমি ব্যর্থ। কস থিটা কেন? এই যে থিটা এলো, এই যে এইটুকুর দূরত্ব, এই যে কোনটা তো আর মানে এটা তো আর যে দিকে বল প্রয়োগ করছো ওই দিকে যায় নাই। আমরা যেদিকে বল প্রয়োগ করব ওই দিকে তো আর যায় নাই বস্তুটা। আমরা তো বল প্রয়োগ করছি যেদিকে, এইদিকে তো যায় নাই। এখন আমাদের কি করতে হবে দেখো, এই দূরত্ব দিয়া, এই দূরত্বটুকু দিয়ে আমাদের এইটুকুর মান বের করে নিতে হবে। মানে এই বাহুটার মান বের করে নিতে হবে। আমাদের মূলত এই বাহুটার মান বের করে নিতে হবে। আমাদের মূলত এই বাহুটার মান বের করতে হবে, এই বাহুটার মান বের করতে হবে। এই বাহুটার মান বের করার জন্য আমি এফ এস কস থিটা নিয়েছি, কারণ এই দূরত্বটা তো আমার বল প্রয়োগের ফলে তো এইদিকে উঠছে। বল প্রয়োগের ফলে বস্তুটা এইদিকে উঠছে, কিন্তু এতটুকু দূরত্ব যদি আমি দেই তাহলে এটুকু আমার কাজ হয় নাই। কাজ হবে বস্তুটার যতটুকু সরণ ঘটবে। এদিকে দেখো, এই যে এইদিকে বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে, বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে, সরণ এবং মানে বল এবং সরণের গুণফল। সরণ কোন দিকে? যেদিকে বল প্রয়োগ করবো ওই বিন্দু থেকে যদি সরণ ঘটে, যে বিন্দুতে বল প্রয়োগ করছে ওই বিন্দুর যদি সরণ ঘটে। আমি এখানে আরেকটু ডিটেলস আলোচনা করবো, তারপরে ক্লিয়ার হবে। দেখো কোশ্চেন করো নি, একটু পরে কোশ্চেন করো। এখন দেখো, তাহলে বস্তুটা আমাদের অনেক সময় কোশ্চেন আসবে যে বল প্রয়োগ করলেও, বল প্রয়োগ করার পরেও কাজ শূন্য হতে পারে। বল প্রয়োগ করার ফলে কাজ শূন্য হতে পারে, অথবা বল প্রয়োগে সরণ ঘটলেও কাজ শূন্য হতে পারে। দেখো কথাটা দেখো, বল প্রয়োগে সরণ ঘটলেও কাজ শূন্য হতে পারে। খ নাম্বার কোশ্চেন আসবে, বল প্রয়োগ করলেও কাজ শূন্য হতে পারে। আরেকটা কোশ্চেন আসতে পারে, বল প্রয়োগের ফলে যদি সরণ ঘটে তাও কাজ শূন্য হতে পারে। দেখো এদিকে নজর দাও, এদিকে একটু খেয়াল করো, এদিকে একটু খেয়াল করো, এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো। আমি তোমাদের কমেন্ট দেখবো, একটু পরে কমেন্ট দেখি, একটু পরে। আমি যখন তোমাকে বলবো যে কোথায় বুঝো নাই তখন তোমরা কোশ্চেন করো, প্লিজ প্লিজ তোমরা কম কোশ্চেন, একটু কমেন্ট, একটু আমি যখন তোমাদের কোশ্চেন করতে বলবো তখন কোশ্চেন করবা। আমি তোমাদের কোশ্চেন শুনবো, আমি তোমাদের কোশ্চেন অনুযায়ী সমাধান দিব, সমস্যা নেই। দেখো আমি এই জায়গায় একটা বস্তুকে, এইখানে আমি একটা বস্তুকে রাখছি। বস্তুটা আমি এই দিকে বল প্রয়োগ করছি, আমি এখানে বল প্রয়োগ করছি এফ পরিমাণ। বস্তুটার এইদিকে আমি বল প্রয়োগ করছি এফ পরিমাণ, কিন্তু বস্তুটা কি করছে? বস্তুটা এই দিকে সরণ না হইয়া, সরণ যদি বস্তুর বল প্রয়োগ বিন্দুর দিকে ঘটে, দিকে দিকে না যাইয়া বস্তুটা উপরের দিকে উঠে গেছে। বস্তুটা ডাইরেক্ট কি করছে? সোজা উপরের দিকে উঠছে। দেখো বস্তুটার ভিতরে বল প্রয়োগ হয়েছে, বস্তুটা সরণও করছে এতটুকু, বস্তুটা সরণও করছে, কিন্তু কোনো কাজ হয় নাই। কি কারণে কাজ হয় নাই? দেখো এইটা থেকে তুমি যদি উপাংশ টানো, এখানে উপাংশের মান কত? শূন্য। উপাংশের মান কত? শূন্য। এখানে কস থিটার মান কত? 90 ডিগ্রি। এখানে থিটার মান কত? 90 ডিগ্রি। তার মানে বল যেদিকে প্রয়োগ করছি এইদিকে বস্তুটার কোনো সরণ হয় নাই, এইদিকে বস্তুটার কোনো কি হয় নাই? সরণ হয় নাই। তার মানে আমি এখানে লিখতে পারতেছি W ইকুয়াল টু এফ এস কস থিটা, এফ এস কস থিটা। দেখো এফ এর মান, এখানে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করছি, ধরো সরণ এফ এস কস থিটা, এস থিটার মান কত? 0। থিটার মান কত? 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত? 0। কস 90 ডিগ্রি মান কত? 0। তাহলে 0 এর কারণে এই টোটালটার মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে কোন বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, বলের প্রয়োগ বিন্দু যদি যেদিকে বল প্রয়োগ করছি, দেখো আমি বল প্রয়োগ করছি এইদিকে। আমার কথাটা খেয়াল করো তোমরা,
বল প্রয়োগ করছি এই দিকে, কিন্তু বস্তুটার সরণ এই দিকে না হইয়া, মানে যেদিকে বল প্রয়োগ করছি মানে বল প্রয়োগের দিকে হয় নাই, বল প্রয়োগের দিকে না হইয়া বস্তুটার সরণ হয়েছে উপরের দিকে, বস্তুটার সরণ হয়েছে লম্বালম্বি। বস্তুটার সরণ লম্বালম্বি হওয়ার কারণে, বস্তুটার সরণ লম্বালম্বি হওয়ার কারণে দেখো, বস্তুটার সরণ লম্বালম্বি হওয়ার কারণে এটা cos 90 ডিগ্রি। কারণ এটার উপাংশ কত, এটার উপাংশ কত, এই বিন্দুর কোনো উপাংশ নাই, উপাংশ কত, শূন্য, উপাংশ নাই। কারণ তুমি এই বিন্দু বরাবর যদি একটা ছায়া তৈরি করো, এখানে কোনো ছায়া সৃষ্টি হবে না। যেমন এখানে আমরা এরকম ভাবে ছায়া তৈরি করছিলাম, এইটুকু আসলে আমাদের কি উপাংশ, এটার উপাংশ এইটুকু। তাহলে এখানে কোনো উপাংশ সৃষ্টি হয় নাই, তার মানে এফ এস কস থিটা, থিটার মান কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি কস 90 ডিগ্রি মান 0, তাহলে এফ এস 0, তার মানে এফ এস গুণন 0 ইকুয়াল টু 0। তার মানে বস্তুটা যদি 90 ডিগ্রি কোণে উপরের দিকে যায়, বা বস্তুটা যদি কোনো বল প্রয়োগের বিন্দু, আমি যদি বলটা এই দিকে প্রয়োগ করতাম, দেখো আমি যদি বলটাকে এই দিক থেকে প্রয়োগ করতাম, বলটাকে যদি আমি এই দিক থেকে প্রয়োগ করতাম, তখন কিন্তু সূত্র হইতো এফ এস। কারণ এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু হইতো, আর এইখানে যে বল প্রয়োগ করছি এফ, এফ হইতো, তখন কিন্তু আর থিটার মান আসতো 0। আর থিটার মান 0 মানে কত 1, থিটার মান 0 মানে কত cos 90 ডিগ্রি মান, cos 0 ডিগ্রি মান কত 1। ভাই উপাংশ অনেক বিস্তৃত, উপাংশ আলোচনাটা না করি, কারণ তোমাদের তো এই উপাংশ নাই, তোমাদের তো উপাংশের কথাগুলা নাই। উপাংশের বিষয়গুলো আমরা কি জন্য এখন এত মানে ডিপে যাওয়ার চেষ্টা করতেছি। আমি দেখো আধা ঘন্টা হয়ে গেছে, আমি এখন এই কাজের সূত্রটাই বুঝাইতে বুঝাইতে এত টাইম চলে আসছে। এখন তুমি যদি এই উপাংশ কাকে বলে, উপাংশ, তারপরে উলম্ব উপাংশ, আনুভূমিক উপাংশ, এখানে যদি এত বিস্তৃত পড়াইতে যাই, তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। তোমাদের এখানে আমি যতটুকু প্রয়োজন ততটুকু পড়াইতেছি শুধু। এখানে তোমার এই সূত্রটাতে অনেক সময় কাজের মান বের করতে বলে, যার কারণে আমি এই সূত্রটা বোঝানোর জন্য জাস্ট উপাংশ বলছি কি, যে এই বিন্দু থেকে যে পরিমাণ ছায়া এটার ভিতরে পড়বে, মানে এটা যে পরিমাণ ছায়া থাকবে এটার উপরে, তুমি এইটুকুকে নিবা। আচ্ছা কারেন্ট গুলো তুমি রেস্ট নাও, ঠিক আছে, এখন রেস্ট নাও, পরবর্তী ম্যাথ ক্লাসের জন্য প্রিপারেশন নাও, ম্যাথ ক্লাসের জন্য প্রিপারেশন নাও। তাহলে এখানে দেখো না ভাইয়া, ক্লাস তো আমাদের এটা হলো পেইড ব্যাচের ক্লাস, আজকে তোমাদের ফ্রি দিছে। এই যে আমাদের ফিজিক্স টার্গেট এ প্লাস কোর্সের যে ক্লাস, এই ক্লাসটা মূলত তোমাদের দিছি আজকে, ঠিক আছে। আমার যেটা ভালো না লাগে না, তোমাদের দেখো তোমাদের কোনো কিছু আমি বাদ রাখি কিনা, তোমরা তো অনেকেই পড়ছো, দেখো আমাদের অলরেডি স্লো ভাবে পড়াবো, হ্যাঁ স্লো ভাবে পড়াই। তোমাদের কিন্তু অলরেডি তোমরা 1.5 বছরের বেশি পার করে ফেলছো, তোমরা কিন্তু অনেকেই এগুলা পড়ছো, কিন্তু আমার কথা হলো তোমরা এখানে এত ডিপে পড়ছো কিনা, এত গভীরে তোমরা আলোচনা করো নাই, তোমরা এত গভীরে আলোচনা করো নাই, জাস্ট তোমরা এই সিকিউ পড়ছো, কাজ কাকে বলে পড়ছো, শক্তি কাকে বলে পড়ছো, সবকিছুই পড়ছো, কিন্তু এত ডিপে তোমরা এত গভীরে যায় পড়াশোনা করো নাই। সো আমি এখান থেকে তোমাদের গভীরে পড়াশোনা করাইতেছি বিধায় এত টপিক গুলো আসতেছে, উপাংশ আসতেছে, cos থিটা কিভাবে আসতেছে, তারপরে এখানে উলম্ব উপাংশ থাকবে এফ এস সাইন থিটা, এখানে আসতেছে সাইন থিটার মান আসতেছে। সো এখানে অনেক কিছু আসতেছে, তারপরে 90 ডিগ্রি কোণ কিভাবে আসতেছে, তারপরে কি আসতেছে এখানে আমাদের যে বস্তুটার স্মরণ যদি না ঘটে, এই যে তোমরা একটু পড়ছো বস্তুটার স্মরণ না ঘটলে কাজ শূন্য হবে, এটা পড়ছো। সো ঠিক আছে, দেখো তাহলে আমি যতটুকু পড়াইতেছি আশা করো মানে তুমি মনে রাখো যে এর বাহিরে তোমাদের কোনো কিছু আলোচনা নাই, আর এইখান থেকে আলোচনাটা আসছে। এখন উপাংশ পড়াইতে গেলে তোমার নতুন আরেকটা টপিক আসবে, নতুন যদি আরেকটা টপিক আসে, তুমি ওইখান থেকে আমরা যদি প্রত্যেকটা টপিকের যদি ভিতরে যাইতে চাই, তুমি ইন্টারের পড়ার মধ্যে চলে যাইতেছি আমরা। সো ইন্টারের পড়ার মধ্যে যাইতে চাই না, আমি ক্লাস 9-10 এর পড়ার মধ্যে থাকতে চাই। দেখো এখান থেকে আমাদের দুইটা খ নাম্বার কোশ্চেন আসতে পারে, যে এখানে দুইটা খ নাম্বার কোশ্চেন আসতে পারে, নৌকা দিয়ে গুণ টানার ক্ষেত্রে, নৌকায় গুণ টানার ক্ষেত্রে, নৌকায় গুণ টানার ক্ষেত্রে রশি যত বড় হবে নৌকা তত দ্রুত সামনের দিকে আগাবে। নৌকা দিয়ে গুণ টানার ক্ষেত্রে, এদিকে দেখো আমি খ নাম্বার 2-3টা কোশ্চেন আসবে, নৌকা চলার নৌকায় মানে নৌকায় রশি দিয়ে গুণ টানার ক্ষেত্রে নৌকার রশি যত গুণের রশি যত বড় হবে তত নৌকাটা দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। কি কারণে এগিয়ে যাবে, দেখো আমি এখান থেকে তোমাদের ক্লিয়ার করি, এইখান থেকে আমি তোমাদের ক্লিয়ার করি। এই রশিটা ছিল এইখানে, আরেকটা রশি নিলাম ধরো আমি এইখানে, আরেকটা রশি নিলাম আমি এইখানে। এখন দেখো তো এইটুকুর উপাংশ, এই যে এইটুকু ধরো একই বলে এখানেও এফ বল, এখানেও এফ বল, উভয় জায়গায় তুমি কি এফ বলে টানতেছো, এফ বলে টানতেছো। এখন এই যে দেখো কোণের পরিমাণ, এইটার যে কোণের পরিমাণ আর এইটার যে কোণের পরিমাণ, কোনটার কোণের পরিমাণ ছোট, এইটার কোণের পরিমাণ ছোট, আর কোণের পরিমাণ ছোট মানে কি cos থিটার মান বেশি, কোণের পরিমাণ ছোট মানে কি cos থিটার মান বেশি। দেখো উপরেরটার জন্য
উপরেরটার জন্য ডাব্লিউ ইকুয়াল টু আসতেছে কি এফ এস কস থিটা। দেখো থিটার মান বড়, থিটার মান কি বড়, তার মানে থিটার মান বড় হলে কি এটার মধ্যে আমাদের থিটার মান যত বেশি হবে, কোণের মান যত বেশি হবে তত আমাদের কি কস থিটার মান কম হবে। কস থিটার মান কম হলে এখানে মানটা টোটাল মানটা কি আসবে, কম আসবে। আর যখন আমি এটাকে বড় নিতেছি, দেখো আমাদের কস থিটার মান বা উলম্ব দিকে কোণের মান কি আসতেছে, বড় আসতেছে, তখন কি নৌকাটা বেশিরভাগ ক্ষেত্রে উলম্ব দিকে চলবে। বস্তুটা কি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কখন হয়, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস হয় যখন আমি বস্তুটার ক্ষেত্রে এফ বল প্রয়োগ করছি, বস্তুটা এইখানে ছিল, বস্তুটা বল প্রয়োগের দিকে স্মরণ করছে, হয় বল প্রয়োগের দিকে স্মরণ করছে, না হয় বস্তুটা বল প্রয়োগের বিপরীত দিকে স্মরণ করছে, কিন্তু 90 ডিগ্রি কোণে স্মরণ করবে। ধরো এই যে ডাইরেক্ট একবার এফ মানে এই দিকে স্মরণ করবে, মানে সোজাসুজি স্মরণ করবে। যখন সোজাসুজি স্মরণ করবে তখন দেখো এফ এস কস থিটা, থিটার মান 0, 0 ইকুয়াল টু আসে কত এফ এস 0, কস থিটার মান হলো 1, কস 0 ডিগ্রি মান হলো 1, তখন আসতেছে শুধু এফ এস। তার মানে বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটা বলের দিকে সোজাসুজি স্মরণ ঘটে বা বলের বিপরীত দিকে স্মরণ ঘটে তখন হবে এফ এস, আর বিপরীত দিকে স্মরণ ঘটলে হবে মাইনাস এফ এস, বিপরীত দিকে স্মরণ ঘটলে হবে মাইনাস এফ এস, ঋণাত্মক কাজ। যেদিকে বল প্রয়োগ করবো যদি সেদিকে কাজ হয় তখন হবে ধনাত্মক কাজ এফ এস, যদি যেদিকে বল প্রয়োগ করবো যদি বস্তুটা বিপরীত দিকে স্মরণ হয় তখন হবে মাইনাস এফ এস, মাইনাস এফ এস। ক্লিয়ার হয়েছে কথা, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে আমার কথা, ক্লিয়ার হয়েছে তোমাদের? তোমাদের কমেন্ট গুলো একটু দেখে নেই, তোমাদের ক্লিয়ার হয়েছে এগুলা? দেখো যদি ক্লিয়ার হয়ে থাকে এখানে, হ্যাঁ সবাই বলছো ক্লিয়ার। দেখো এখন আমরা এখান থেকে দুই দুই কয়েকটা ধরো আমি তোমাদের ম্যাথ দিলাম, ধরো এখান থেকে আমাদের যে ম্যাথ গুলো আসে মানে মোটামুটি খ নাম্বারও তো বলে দিছি, কিন্তু ধরো একটা বস্তু ম্যাথ না করাই, ম্যাথ বেশি করানো যায়, ম্যাথ না করাইলে আরো চ্যাপ্টার শেষ হবে না। এখন আমাদের কাজের সংজ্ঞা শেষ, তারপরে আসো আমাদের শক্তি, কাজ ক্ষমতা শক্তি, ক্ষমতা লাস্টে পড়বো আমরা। তারপরে আসো কি, তারপরে দেখো স্টুডেন্টের সঙ্গে এরকম একদম কমে গেল, কারণ কি পড়ানো কি ভালো হচ্ছে না, পড়ানো কি ভালো হচ্ছে না নাকি? যদি পড়ানো ভালো না হয় শুধুমাত্র কাজ কাজ করার ক্ষমতাকে, হ্যাঁ কাজ করার সামর্থ্য বা কাজ করার ক্ষমতাকে আমাদের কি বলবো, শক্তি বলবো। এখন দেখো আমরা এরকম বলতে পারি যে ধরো এই যে তুমি একটা কাজ করবা, ধরো তুমি সকালে উঠে হাঁটতে বের হবা, তুমি সকালে উঠে হাঁটতে বের হবা, কিন্তু তুমি কি করতেছো, মানে তুমি কি করতেছো সকালে উঠে হাঁটতে বের হবা, তুমি সকালে উঠার পরে দেখলা তোমার শক্তি পাইতেছো না শরীরে, সকালে কি উঠা কি পাইতেছো না, শক্তি পাইতেছো না, তার মানে কাজ করার তুমি সামর্থ্য পাইতেছো না। তুমি এটা তো কাজ করতাম, হাঁটাহাঁটি করতাম, একটা কাজ করতাম, তার মানে এই হাঁটাহাঁটি করার যে শক্তিটা পাইতেছো না, তার মানে কি তুমি শক্তি পাইতেছো না, মানে কি তুমি কাজ করতে পারতেছো না। তাহলে দেখো কাজ আর শক্তি মূলত একই জিনিস না। এখানে আমরা দেখো কাজের সঙ্গে আমাদের কাজের থেকে এককটা পড়া হয় নাই, কাজের এককটা পড়া হয় নাই আর মাত্রাটা পড়া হয় নাই, কাজের একক আর মাত্রাটা আমরা পড়ি এখানে। হ্যাঁ দেখো স্টুডেন্ট সংখ্যা কমে আসছে, আমরা ক্লাসও শেষ করবো কিছু টাইম। আর দেখো এখানে আমরা কাজ পড়ছিলাম কি এফ এস, মাত্রা আর সংজ্ঞাটা পড়ি, কাজের একক, এফ এর পরিবর্তে কি লিখতে পারি আমরা এম এ, এস এর পরিবর্তে কি এস তো এসি সরণ। এখন এরপর এম এর পরিবর্তে এম কি আমাদের, এম এর একক কি বস্তুর একক, বস্তুর মাত্রা কি এম, বস্তুর মাত্রা কি ভরের মাত্রা কি এম, এর মধ্যে কি কি আছে আমাদের ত্বরণ আর সময়, বেগের পরিবর্তন আর আছে কি সময়, এল বাই টি স্কোয়ার, বাই টি স্কোয়ার টি, এল কি লেন্থ, আর এস এর জন্য কি এল, এল কি এস কি সরণ, সরণ কি লেন্থ বা দৈর্ঘ্য কতটুকু গেছে দৈর্ঘ্যের একক লেন্থ, ইকুয়াল টু তাহলে এখানে আসতেছে কি এম এল স্কোয়ার
বাই টি স্কোয়ার। দেখো এগুলো তুমি ডাইরেক্ট মুখস্থ করো, এম এল স্কোয়ার বাই টি স্কোয়ার, এম এল স্কোয়ার বাই টি স্কোয়ার, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এরকম ভাবে মুখস্থ করলে একটু সমস্যা। তুমি যদি এরকম ভাবে বুঝা বুঝা লিখতে পারো তাহলে সমস্যা নেই, তাহলে সমস্যা নেই। তাহলে দেখো আমি মাত্রা পাইলাম, এটাকে কি মাত্রা, কাজের মাত্রা। এখন আসো একক, এখন আসো একক। এখন একক কি, এম এর একক কি, এম এর একক কি, এম এর একক কি বলো? তোমরা কাজের এককটা বলবা, কাজের এককটা বলবা, দেখি কে কে পারো, কাজের এককটা বলো দেখি কে কে পারো। এটা গেল মাত্রা, হ্যাঁ এককটা বলো। ইয়াসিন ইসলাম ভাদন, ভাদন ভাদন তুমি ভাইয়া কাজের এককটা বলো, মাত্রা তো আমি বলে দিলাম, এককটা তোমরা বলো। বলো এককটা বলো। হ্যাঁ কাজের একক নিউটন না, শুধু নিউটন না, নিউটন তো বলের একক, নিউটন তো বলের একক। নিউটন তো বলের একক, হ্যাঁ জুল। কাজের একক জুল, বা এই বলের একক হলো নিউটন, আর স্বর্ণের একক হলো মিটার। নিউটন মিটার, নিউটন মিটার বা নিউটন মিটার বা জুল, নিউটন মিটার বা জুল, নিউটন মিটার বা জুল। আমরা এখানে এম এম না, নিউটন, নিউটন এফ এর বলের একক নিউটন, এস এর স্মরণের একক মিটার, তাহলে নিউটন মিটার বা জুল, এটাকে আমরা বলতে পারি নিউটন মিটার বা জুল, অথবা আমরা শুধু বলতে পারি জুল। তাহলে এখানে আমাদের কাজের একক গেল, এটুকু গেল আমাদের। এখন তাহলে দেখো শক্তি, মাত্রা আর একক চলে গেল। এখন আমরা মূলত শক্তি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, সংজ্ঞা লিখে নাও। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, কাজ করার সামর্থ্যকে কি বলে, শক্তি বলে। তাহলে দেখো শক্তি ইকুয়াল কাজ না, শক্তি ইকুয়াল কাজ না, মানে মানে মোট যে পরিমাণ শক্তি হয়, কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। তাহলে আমি যত পরিমাণ কাজ করবো ওইটাই আমার মানে শক্তি, যে পরিমাণ কাজ করতে পারবো আমি ওইটুকুই আমার কি শক্তি। তাহলে কাজ করার সামর্থ্য কি শক্তি বলে, তাহলে যতটুকু কাজ করতে পারি আমি ততটুকুই শক্তি, যতটুকু শক্তি আমার ততটুকুই কাজ করতে পারি আমি, মূলত তাই না? মূলত কিন্তু বিষয়টা তাই আসতেছে যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, কাজ করার সামর্থ্যকে কি বলতেছে, শক্তি বলে। তাহলে আমি মূলত যতটুকু কাজ করতে পারতেছি ততটুকুই কি আমাদের শক্তি, ততটুকুই আমার শক্তি। তাহলে কাজের একক যা, এখানে কাজের একক যা, শক্তির একক তাই হবে। কাজের একক যা, শক্তির একক কি হবে, একক একক সেম। একক কি পাইছিলাম, জুল, তাহলে এটার একক কি হবে, জুল। এটার মাত্রা কি পাইছিলাম, মাত্রা। শক্তির মাত্রা কি হবে, কাজের মাত্রা যা হবে শক্তির মাত্রাও কি হবে, তাই হবে। আমি যতটুকু কাজ করতে পারি ততটুকুই আমার শক্তি, তার মানে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। আমি যতটুকু কাজ করার সামর্থ্য আছে আমার ততটুকু শক্তি, তার মানে কি কাজ আর শক্তি ইকুয়াল, কাজ আর শক্তি কি ইকুয়াল, ঠিক আছে? কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, ঠিক আছে না? কাজের একক জুল, মাত্রা এম এল স্কোয়ার বাই, এই টি স্কোয়ার না, বাই টি স্কোয়ার, এখানে একটা মাইনাস চিহ্ন হবে। সাদিক, সাদিক, হ্যাঁ এম এল স্কোয়ার বাই টি স্কোয়ার, এটা হলো মাত্রা। এখন হলো দেখো এটা কাজের একক আর মাত্রা সেম। তাহলে এখন আমরা দেখো শক্তি আলোচনা করতেছি, এখন শক্তি তো বুঝলাম। এখন আমাদের দেখো বাস্তবে আমরা যে শক্তিগুলা দেখি অনেক রকমের শক্তি আছে। কি কি শক্তি আছে, সৌরশক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, তারপরে আসে আমাদের আলোক শক্তি, তারপরে আসে শব্দ শক্তি, যেমন আমি কথা বলতেছি তোমরা কথাটা শুনতে পারতেছো, শব্দের কারণে শুনতে পারতেছো। এই যে আমার ঘরে দেখো লাইট যে লাগানো আছে, লাইটটা কি আলো শক্তি দিতেছে, সাথে সাথে কিছু তাপও দিতেছে, যে তাপটা আমাকে সহ্য করতে হইতেছে, ঠিক আছে না? যে এখানে লাইট লাগায় রাখছি, লাইট যেরকম ভাবে আলো দিতেছে এরকম ভাবে কিছু তাপও দিতেছে, যে তাপটা আমাকে সহ্য করতে হইতেছে। আমি কথা বলতেছি তোমরা কথাটা শুনতে পারতেছো, শব্দের কারণে তুমি শুনতে পারতেছো। তারপরে আমাদের আরো অনেক রকমের শক্তি আছে, যান্ত্রিক শক্তি আছে। যান্ত্রিক শক্তির কারণে দেখবা যে প্রত্যেকটা মানে বস্তু, যে আমাদের যে বস্তুগুলো আছে, যেমন গাড়ি ঘোড়া চলাচল করতেছে, মূলত আমাদের শক্তির স্বাভাবিক রূপ, মানে শক্তির যে সাধারণ রূপ, শক্তির একমাত্র শক্তির সাধারণ রূপ, মানে যান্ত্রিক শক্তিকে শক্তির সাধারণ রূপ বলা হয়, মানে সাধারণ রূপ। এটা যান্ত্রিক শক্তি দ্বারা সবকিছু আমরা তৈরি করি। দেখো জেনারেটর যখন চলে, দেখো আমরা এখানে একটা সিম্পল সিম্পল উদাহরণ টানতে পারি, যে জেনারেটর যখন চলতেছে, দেখো
হ্যাঁ, অঙ্ক ক্লাস তো হবেই, অঙ্ক ক্লাস তো হবেই, 41 বাজে মাত্র, আর কিছু টাইম পর। ও ফিজিক্সের অঙ্ক করাবো না আজকে, ফিজিক্সের অঙ্ক করাবো না, ফিজিক্সের অঙ্ক করাবো না, ফিজিক্সের অঙ্ক করাবো না, ফিজিক্সের অঙ্ক আজকে কি করানো যাবে? এখানে মাত্র শক্তি কাজ গেল, তারপরে শক্তি আসতেছে, তারপরে গতি শক্তি আসবে, বিভব শক্তি আসবে, সকল কিছু আলোচনা করে কি আজকে কাজ করানো সম্ভব? দেখো, যান্ত্রিক শক্তি হলো বস্তুর সবচেয়ে সাধারণ রূপ। সাধারণ রূপ কোনটা? যান্ত্রিক শক্তি। তাহলে কোন বস্তুর ভেতরে যে তার অবস্থান বা গতির কারণে বস্তুর ভেতরে যে শক্তি অন্তর্নিহিত থাকে, মানে একটা বস্তুর ভেতরে ধরো তার অবস্থান পরিবর্তনের কারণে, দেখো তার অবস্থান যদি পরিবর্তন হয়, এখানেও একটা কাজ মানে শক্তি সৃষ্টি হবে। এবং কি তার যে গতি আছে, ধরো একটা বস্তু গতিশীল, ওই বস্তুটাকে থামানোর জন্য একটা শক্তির প্রয়োজন হবে, বা স্থির বস্তুকে গতিশীল করার জন্য আমার একটা শক্তির প্রয়োজন হবে। তাহলে এইখানে বস্তু যে কাজ করার যে জন্য যে তার ভেতরে, মানে একটা বস্তুর ভেতরে যে ওই স্থিতিশীল বা অবস্থান বা গতির কারণে তার ভেতরে যে শক্তির অবস্থান থাকে, তাকে আমরা বলবো কি? তাকে আমরা মূলত বলবো যান্ত্রিক শক্তি। তাহলে কোনো বস্তুর ভেতরে বস্তু তার অবস্থান বা গতির কারণে তার ভেতরে যে শক্তি অন্তর্নিহিত থাকে, তাকে আমরা বলবো সেই শক্তির গতি শক্তি, মানে সেই শক্তির যান্ত্রিক শক্তি, তাকে বলবো আমরা কি? যান্ত্রিক শক্তি। তার মানে একটা বস্তুর ভেতরে একটা বস্তু তার অবস্থান বা গতির কারণে তার ভেতরে যে শক্তি অন্তর্নিহিত থাকে, তাকে বলবো আমরা কি? যান্ত্রিক শক্তি, তাকে বলবো আমরা যান্ত্রিক শক্তি। বুঝতে পারলাম? তাহলে যান্ত্রিক শক্তি বুঝতে পারলাম। এখন দেখো, যান্ত্রিক শক্তি মূলত দুই প্রকার। যান্ত্রিক শক্তি মূলত কি? দুই প্রকার। যান্ত্রিক শক্তির সংখ্যাটা তোমরা পড়ে নিবে, এখন এত বড় সংখ্যা লিখতে এমনিতে 2 মিনিট চলে যাবে। যান্ত্রিক শক্তি কয় প্রকার? দুই প্রকার। যান্ত্রিক শক্তি দুই প্রকার। একটা হলো যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটা হলো যান্ত্রিক শক্তি, বানান মেবি ভুল হইলো নাকি, দেখো বানান ভুল হইলে তোমরা একটু বলে দিও। একটা হলো বিভব শক্তি, একটা হলো বিভব শক্তি, আর একটা হলো গতি শক্তি। একটা হলো বিভব শক্তি, একটা হলো গতি শক্তি। তাহলে দেখো, আমরা এখানে দুইটা সূত্র যে পড়বো, এখানে দেখো বিভব শক্তি আর একটা গতি শক্তি। এখন বস্তুর ভিতরে দেখো, আমরা যান্ত্রিক শক্তির যে অঙ্কের সমাধান আমরা করবো, আমরা সবই পড়বো, এগুলা একটু ক্লিয়ার করে নেই। সবকিছু তো পড়াবো, আজকে তো তোমাদের ক্লাস শেষ না। আজকে তো তোমাদের অঙ্ক ক্লাস যে আজকে যে আমি তোমাদের মানে শেষ করে দিয়েছি এরকম তো না, আমি তোমাদের পড়াবো, এই অধ্যায় টোটালি ক্লিয়ার করে দিব আমি। দেখো, আমার আমার পড়ানোর সাথে ধাঁচে ধাঁচে থাকো, তোমার লস হবে না। আমি যদি আজকে ম্যাথ করাইতে যাই, তখন আরো ঝামেলা বাঁচবে। আমাদের যে কয়েকটা সূত্র আসে, দেখা যাবে এখানে যে সৃজনশীল ম্যাথ গুলো আসে, প্রত্যেকটার ক্ষেত্রে একাধিক সূত্র ইউজ করতে হয়। গতিশক্তি ইউজ করতে হয়, বিভব শক্তি ইউজ করতে হয়, তারপর কাজের সূত্র ইউজ করতে হয়, অনেক কিছু ইউজ করতে হয়। বিদায় আমি জাস্ট তোমাদের শুধু একটা সূত্র দিয়া বা একটা টপিক শেষ করে আমি এখান থেকে ম্যাথ করাইতে চাইতেছি না, যাতে আমি টোটাল যখন সৃজনশীলটা করাবো, তখন যেন তুমি বুঝতে পারো যে কোথা থেকে কোন সূত্রটা আসছে, কাজের থেকে কোন সূত্র আসছে, গতিশক্তি থেকে কোন সূত্র আসছে, বিভব শক্তি থেকে কোন সূত্র আসছে। রাব্বি ইন্টার সেকেন্ড ইয়ারে ক্লাস চাই? ইয়েস ইয়েস, ক্লাস দিব, ইন্টার সেকেন্ড ইয়ারে ক্লাস দিব, আইসিটি ক্লাস, আইসিটি ক্লাস দিব তোমাদের। আইসিটি ক্লাস করার জন্য প্রস্তুত থাকো সবাই। যারা ইন্টারের আছো, আইসিটি ক্লাস করার জন্য প্রিপারেশন নিয়ে রাখো। আইসিটি ক্লাস করাবো, এইচটিএমএল করাবো, সংখ্যা পদ্ধতি করাবো, তারপরে প্রোগ্রামিং শেখাবো, তোমাদের সব শেখাবো, তোমাদের প্রোগ্রামিং শেখাবো, ঠিক আছে? ইন্টারে যারা আছো, তোমাদের প্রোগ্রামিং শেখাবো, কেমনে কেমনে মনে করো যে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করবা, কেমনে তোমার মানে স্কুলের ওয়াইফাই হ্যাক করবা, সবকিছু শেখাবো তোমাদের, এসব শেখাবো তোমাদের। আসো, তাহলে দেখো, গতিশক্তি ইকুয়াল টু আমি কি লিখতে পারি? কাজ। গতিশক্তি ইকুয়াল টু আমি লিখতে পারি কি? কাজ। গতিশক্তি ইকুয়াল টু আমি লিখতে পারি কাজ, বিভব শক্তি ইকুয়াল টু লিখতে পারি কাজ, কারণ আমাদের প্রত্যেকটা শক্তি ইকুয়াল টু কাজ। আমরা একটু আগে পড়ে আসছি, শক্তি কাজ দুইটাই সেম জিনিস। শক্তি আর কাজ কি সেম জিনিস না? আমাদের একটু আগে আমরা পড়ে আসলাম না? এখন আমরা এটা নিতেছি কি জন্য জানো? আমরা গতিশক্তির সূত্রটা প্রমাণ শিখবো। গতিশক্তির যে ইটা আছে, সূত্র প্রমাণ আছে, আমরা হাফ এম বি স্কোয়ার যে পড়ছি ওইটা প্রমাণ শিখবো। এটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি? এফ এস। এটুকুর পরিবর্তে কি লিখতে পারি? এফ এস। এফ এর পরিবর্তে কি লিখতে পারি? এম এ এস। এফ এর পরিবর্তে কি লিখতে পারি? এফ। এফ এস পরিবর্তে এম এ এস তে এসছি। এখন দেখো, আমরা একটা সূত্র পড়ছিলাম, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন বি স্কোয়ার, এখন দেখো এখানে বি স্কোয়ারের যে মান, এই বস্তুটা কি? ধরো একটা বস্তু,
একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার মানে ইউ এর মান 0, বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, টি সময় পরে বস্তুটা একটা বেগ লাভ করছে। ধরো তাহলে কি করছে বস্তুটার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করার পরে, বস্তুটা স্থির অবস্থান ছিল, এফ পরিমাণ বল প্রয়োগ করার পরে বস্তুটা ভি বেগ প্রাপ্ত হয়ে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এফ পরিমাণ বল প্রয়োগ, স্থির একটা বস্তুর উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করার পরে ভি বেগ প্রাপ্ত হয়ে এস পরিমাণ সরণ অতিক্রম করছে, দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে দেখো বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2as, তাহলে বি স্কয়ার যেহেতু এ কি আদিবেগ কি ছিল 0, তাহলে এখানে লিখতে পারি কি 2as। দেখো এখানে as এর পরিবর্তে আমি কি লিখতে পারি, as যদি এখানে ঠিক রাখি তাহলে as ইকুয়াল টু বি স্কয়ার বাই 2, তাহলে এখানে আসতেছে কি m, এই যে as এর পরিবর্তে আমি কি লিখতে পারতেছি বি স্কয়ার বাই 2, তাহলে এখানে হাফ m বি স্কয়ার, তাহলে গতিশক্তি কে ইকুয়াল টু হাফ m বি স্কয়ার। বুঝতে পারছো? তোমরা কি ইন্টার আছো? ইন্টার থাকলে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে শেখা লাগবে, তোমাদের প্রোগ্রামিং শেখাবো। তোমরা মনে করো যে একটা ছোট প্রোগ্রামিং তার বাসার একটা মেসেঞ্জার আইডিতে পাঠিয়ে দিবা, ওইখান থেকে সে ওইটার মধ্যে লগ ইন করবে, তোমরা ওয়াইফাই পাসওয়ার্ড পেয়ে যাবা। ঠিক আছে? সিম্পল বিষয়, কিন্তু এগুলা হ্যাকিং কিন্তু খুব জটিল বিষয় না, কিন্তু একটু রিস্ক নিয়ে করতে হয়, এই কারণেই ঝামেলা। আর পাশের বাসার ওয়াইফাই এর জন্য বসে থাকো কি জন্য? ঠিক আছে না? পাশের বাসার ওয়াইফাই তুমি চাবা কি জন্য? 2 কিভাবে হয়, ভি স্কোয়ারে 2 কিভাবে হয়, বি স্কোয়ারে 2 কিভাবে হয়, এটা কে কোশ্চেন করছে? লামিয়া আক্তার। ও, তুমি তো আমাদের পেট বেছে নাই। তো এটা আমাদের দ্বিতীয় অধ্যায়ের সূত্র, দ্বিতীয় অধ্যায়ে দেখবা গতির কয়েকটা সূত্র আছে, গতির যে সূত্রগুলো আছে ওইখানে দেখবা বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2as, এটা একটা সূত্র আছে তোমার। এখানে দেখো আমি বইটা দেখি, বইটা কই রাখছি, ফিজিক্সের বইটা দেখি, আমি তোমাদের দেখাইতেছি ফিজিক্সের বইটা কই রাখছি। ওয়েট, ফিজিক্সের বইটা পাইছি আমি, দাঁড়াও। এই যে ফিজিক্সের বইয়ের ভিতরে আমাদের এখানে সূত্র আছে। এখন বলতেছো তুমি এটা পদার্থ ক্লাস, ওয়াও, খুব ভালো লাগতেছে। এই দেখো এখানে একটা সূত্র আছে তোমাদের বইয়ের 45 পেজে, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো এই বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, এটা আমাদের গতি অধ্যায়ের সূত্র। সেই হিসাবে আমি এটার তো আদিবেগ ছিল 0, গতিশক্তি যখন বের করতেছি আদিবেগ ছিল 0, আদিবেগ 0 ছিল বলতে কি এখানে ইউ এর মান 0, থাকলে এখানে থাকতেছে কি জানি বি স্কোয়ার ইকুয়াল টু 2as। তাহলে আমি এখানে যদি এই as টাকে ঠিক রাখি, কারণ এই যে as এর মান পরিবর্তন করব, তাহলে এখানে আমি বি স্কোয়ার বাই এই 2টা এর গুণ আকারে ছিল, এর ভাগ করে দিলাম, তাহলে as এর পরিবর্তে পাইতেছি বি স্কোয়ার বাই 2, তাহলে গতিশক্তি ইকুয়াল টু কি আসলো হাফ m বি স্কোয়ার। এখন দেখো এখানে গতিশক্তির মান কয়টা জিনিসের উপর নির্ভর করতেছে, গতিশক্তির মান কার উপর নির্ভর কি কার উপরে নির্ভর করতেছে? গতিশক্তির মান, এটা তোমাদের 45 পেজের সূত্র, মানে 45 পেজে এই সূত্রটা আছে, এই সূত্রটা আছে, এটা হলো তোমাদের 45 পেজের সূত্র, 45 পেজের এই সূত্রটা আছে। দেখো তাহলে গতিশক্তি কার উপরে নির্ভর করতেছে, এখন এদিকে একটু মনোযোগ দাও। গতিশক্তিটা কার উপর নির্ভর করতেছে? এম এর উপরে এবং ভির উপরে। গতিশক্তি কার উপর নির্ভর করতেছে? এম এর উপরে এবং ভির উপরে, এম এবং ভি এর উপরে গতিশক্তি নির্ভর করতেছে। এখন দেখো আমি যদি তোমাকে, ধরো তোমরা ওইখানে আসো, আমি যদি এখন তোমাকে একটা এই যে মানে আমার হাতে যে মার্কার আছে, মার্কারটা যদি তোমাকে একটা ঢেল দেই, আর আমি ধরো এখানে তোমাকে যদি আমি ডাস্টার দিয়ে একটা ঢেল দেই, একই পরিমাণ বেগে যদি আমি ঢেল দেই দুইজনকে, তো মানে তোমাদের একজনকে, তো তুমি কোনটাকে ঢেল দিলে বেশি মানে ব্যথা পাবা? কোন বস্তু দ্বারা ঢেল দিলে? পুলিশ ধরবে? থাক, আমি শিখাবো না, তোমাদের শিখাবো না, তাহলে এগুলা কিছু শিখাবো না। আমি নিজেও হ্যাকিং করি না, জাস্ট এগুলা অনেক কিছু শেখা দরকার। এদিকে দেখো, তাহলে আমি যদি তোমাদের একটা ইট দিয়ে বা একটা পাথর দ্বারা ঢেল দেই, আর একটা যদি ধরো ছোট মাটির টুকরা বা কলম দিয়ে ঢেল দেই, তুমি কোনটাতে ঢেল দিলে বেশি ব্যথা পাবা? কোনটাতে ঢেল দিলে তুমি বেশি ব্যথা পাবা বলো তো দেখি, কোনটাতে ঢেল দিলে তুমি বেশি ব্যথা পাবা?
কমেন্টের আমি অনেক পিছিয়ে পড়ে গেছি। এদিকে দেখো, আমি মানে ক্লাসের লাস্টে চলে আসছি, যার কারণে একটু তোমাদের সাথে তোমরা একটু মানে ক্লাসে যে বোরিং ফিলটা ছিল এই বোরিংটা দূর করার জন্য আমি জাস্ট একটু তোমাদের মানে একটু মজা চলে যদি একটা কথা বলতেছি এখন। এদিকে দেখো, আমি যদি এখন তোমাকে ডাস্টার আর একটা কলম দিয়ে ডেল দেই, তো যে বস্তুর ভর বেশি যদি একই বেগে ডেল দেই, তাহলে আমার কাছে একটা ইট আছে আর একটা ধরো মার্বেল আছে, একটা ইট একটা মার্বেল। তো আমি যদি মার্বেলটা তোমাকে ডেল দেই, দেখা যাবে তুমি যে মানে তোমার যদি শরীরে লাগে তুমি ব্যথা পাইতেও পারো নাও পাইতে পারো। কিন্তু তোমাকে যদি আমি একটা ইট দ্বারা ডেল দেই, অবশ্যই তুমি কি পাবা? বেশি ব্যথা পাবা। অবশ্যই তুমি কি পাবা? বেশি ব্যথা পাবা। তার মানে এখানে বোঝা গেছে যে এম এর উপরে গতিশক্তি নির্ভর করতেছে। এম এর উপরে গতিশক্তি নির্ভর করতেছে। এখন আবার আমি যদি তোমাকে মানে একটা ডেল দিলাম হলো হালকা করে, ধরো আমি হালকা করে তোমাকে নিয়ে তোমার শরীরে মানে মানে জাস্ট এটা রাখলাম, একই পরিমাণ ভর, আমি ভরের পরিবর্তন করতেছি না, একই পরিমাণ ভর হালকা করে নিয়ে তোমার শরীরের ভিতরে রাখলাম, তুমি কি ব্যথা পাবা? অবশ্যই ব্যথা পাবা না। অবশ্যই ব্যথা পাবা না। কিন্তু আমি এই ডাস্টার মানে এইটাই যদি আমি অনেক জোরে তোমার শরীরে মারি, মানে একটু একটু দূর থেকে একটু অনেক জোরে যদি মারি, তাহলে কিন্তু তুমি ব্যথা পাবা। তাহলে দেখো বিষয়টা আসতেছে কি, এখানে বেগের উপরেও আমাদের কি করতেছে? গতিশক্তি নির্ভর করতেছে। তার মানে বস্তুর ভরের উপরে গতিশক্তি নির্ভর করবে, বস্তুর বেগের উপরে গতিশক্তি নির্ভর করবে। তাহলে গতিশক্তি কয়টা বিষয়ের উপর নির্ভর করতেছে? দুইটা বিষয়ের উপর নির্ভর করতেছে। এখন আরেকটা বিষয় আসো, আমাদের এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি আমরা। এখন আমাদের যদি বলে যে কোনো বস্তু, ধরো আমি তোমাকে, একজন বলল যে একজন আমাকে ভি বেগে মানে একটা 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 বস্তু আমাকে মানে ধরো এম পরিমাণ বস্তু দ্বারা একজন লোক আমাকে ভি বেগে মনে করো যে একটা বস্তু নিক্ষেপ করছে, আর একজন মানুষ ওই বস্তুটাকে তার মানে বেগের দ্বিগুণ বেগে মানে বি বেগে নিক্ষেপ করছে। একজনে ভি বেগে নিক্ষেপ করছে একটা বস্তু, আর একজনে টু বি বেগে নিক্ষেপ করছে। এখন বললো প্রথম বস্তুর থেকে দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত গুণ হবে? তাহলে দেখো আমরা এখানে মূলত বেগের কারণে হইতেছে। তাহলে দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, শুধু বি স্কোয়ার। এখন বলছে যে দ্বিতীয় বস্তু দ্বিতীয় যে লোক সে কি করতেছে? দ্বিতীয় লোকটা কি করতেছে? বেগ দ্বিগুণ মানে টু বি নিয়ে তাকে আঘাত করতেছে, মানে দ্বিগুণ বেগ নিয়ে। তার মানে আগে ছিল বেগ ভি, এখন হয়েছে তার তার দুই গুণ তার দুই গুণ নিয়ে বেগ নিয়ে আঘাত করতেছে। তাহলে কি এম, তাহলে টু বি স্কোয়ার। তাহলে দেখো হাফ এম ফোর বি স্কোয়ার, তাহলে এখানে আসতেছে কি ফোর হাফ এম বি স্কোয়ার। তাহলে দেখো এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি আমরা? ইকে। এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি? ইকে। তাহলে ফোর ইকে। তার মানে দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে দেখো প্রথম বস্তুর গতিশক্তির 4 গুণ হবে, প্রথম বস্তুর গতিশক্তির 4 গুণ হবে। তার মানে বেগ যদি 2 গুণ হয়, তার মানে গতিশক্তি প্রথম গতিশক্তির থেকে 4 গুণ হবে। বেগ যদি 3 গুণ হয়, তাহলে 9 গুণ হবে। কিভাবে বুঝবো আমরা? এখানে জাস্ট খেয়াল রাখবো ই কে এর সাথে ই কে সমানুপাতিক বির সাথে কি সমানুপাতিক সম্পর্ক? বর্গের সমানুপাতিক। গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। এই কিছু বুঝতেছো না তোমরা? তোমরা কি আসলে কিছু বুঝতেছো না? গতিশক্তি, এদিকে দেখো, গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। প্রথম দিকে ক্লাস না করলে তো বুঝবা না, মাঝখানে এসে কি ক্লাস বোঝা যাবে? এদিকে দেখো, তাহলে গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক, গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। বুঝতে পারলাম? এটুকু বুঝতে পারলাম। গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। তার মানে যদি আমি বেগ যদি আমি বৃদ্ধি করি, বেগ যদি আমি দ্বিগুণ করি, তাহলে গতিশক্তি বৃদ্ধি পাবে 4 গুণ। গতিশক্তি বৃদ্ধি পাবে কত গুণ? 4 গুণ। আচ্ছা, তাহলে গতিশক্তির বিষয়টুকু আমাদের কমপ্লিট থাক। জাস্ট বিভব শক্তিটা কালকে আগামী ক্লাসে দেখাবো। আগামী ক্লাসে আমরা বিভব শক্তি থেকে ক্লাস শুরু করব, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা বিভব শক্তি থেকে ক্লাস শুরু করব। তারপরে শক্তির রূপান্তর গুলা দেখাবো, মানে শক্তির যে প্রকারভেদ গুলো আছে,
নবায়নযোগ্য শক্তি, তারপরে নবায়নযোগ্য শক্তি কোনগুলা, এগুলা দেখাবো আমরা। শক্তি কি কি আছে কয়েকটা মানে দেখাবো আমরা, সবকিছু এগুলো আমরা কালকে দেখাবো, ঠিক আছে? সবাই ভালো থেকো তাহলে। পরবর্তী ক্লাস কবে আমাদের, পরবর্তী ক্লাস কবে আমি জানাই দিব, কারণ ফিজিক্সের ক্লাস এখন বেশি নিতে হবে। কারণ এই যে ফ্রি ক্লাস নিলে ক্লাসের মধ্যে অনেক পড়া কম হয়, ফ্রি ক্লাসে পড়া কম হয়। প্রাইভেট গ্রুপে আমাদের পড়া এতক্ষণে আমাদের বিভব শক্তি পড়ানো হয়ে যেত, মানে এই অধ্যায়ের অনেক কিছু শেষ হয়ে যেত। এটা যদি আমাদের ফ্রি মানে পেইড ব্যাচের ক্লাস হইতো আমাদের অনেক কিছু কমপ্লিট হয়ে যেত। ফ্রি ক্লাসে একটু কথাবার্তা বেশি হয়, যার কারণে আমাদের ক্লাসটা খুব দ্রুত আগানো যায় না। না হলে আমরা যতটুকু পড়াইছি তার থেকে অনেক বেশি পড়ানো হইতো। সো তোমরা আশা করি যে ক্লাস একটু বেশি দিতে হবে। এখন ক্লাসটা কবে দেই, এখানে এক্সট্রা কমেন্ট বেশি করে, তারপরে হাই হ্যালো, হাই হ্যালো কোথায় থেকে বলতেছে, মানে আমি যখন কোশ্চেন করি তখন কেউ অ্যান্সার দেয় না, পরবর্তীতে বিভব শক্তি থেকে শুরু করব, তারপরে শক্তি যেগুলা মানে শক্তির প্রকারভেদ আছে, যান্ত্রিক শক্তি, বিভব শক্তি, নবায়নযোগ্য শক্তির মধ্যে আছে কি সৌরশক্তি, তারপরে বায়োমাস, এই যে শক্তি রূপান্তর গুলো আছে এগুলা পড়াবো, মানে শক্তির প্রকারভেদ আছে এগুলা পড়াবো। তারপরে ক্ষমতা পড়াবো, কর্মদক্ষতা পড়াবো। এখানে যে টপিক গুলা বাদ আছে আমাদের, ওই টপিক গুলো আমরা পরবর্তী ক্লাস থেকে শুরু করব, পরবর্তী ক্লাস থেকে আমি ওইগুলা পড়াবো। তো ওইগুলা যখন পড়ানো হবে, ওই বেসিক গুলা যখন ক্লিয়ার করা হবে, তখন আমরা ম্যাথ করাবো। টোটাল এই কাজ ক্ষমতা শক্তি থেকে টোটাল 4টা ক্লাস লাগবে, আর একটা ক্লাসে বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তারপরে থেকে আমি ওই বাকি যে ম্যাথ গুলো আছে ম্যাথ গুলা পড়াবো। তোমাকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে? কে ফ্রেন্ড রিকোয়েস্ট দিল বলো? ওকে সাথে সাথে এখনই ব্লক মারতেছি, বলো। নাইমা কে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে একটু বলো তো, জাস্ট আইডি নামটা বলো, আমি কমেন্ট খুঁজে খুঁজে বের করে এখন ওকে ব্লক করব। এখানে ওরা ক্লাস করতে আসে না, তো আসে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে। বলো বলো আইডির নামগুলা বলো, জাস্ট সবটির ব্লক দিব এখন। ক্লাস করতে এসে ক্লাসে তো মনোযোগ দেয় না, দেখে যে কার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে। কালকে যে ছেলেটা গণিত ক্লাসে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, ও সবাই রে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, মানে সবাই রে। পরে গ্রুপে দেয় দেখলাম যে সবাই বলতেছে ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, মানে গ্রুপে বলতেছে যে এই ছেলেটা মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, গ্রুপেই বলতেছে। তো ওরা আসে শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার জন্য, কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য, ওদের তো ক্লাস করতে আসেই না। আর যারা ক্লাস করতে আসে তাদের মনোযোগটা নষ্ট করে। সজল খান, ওয়েট আমি দেখি সজল খান আইডিটা কই। সজল খান আইডি, সজল খান তুমি পরবর্তী দিন থেকে আর ক্লাস করতে পারবা না, এটা তুমি যেই হও। সজল খান পরবর্তী ক্লাস দিন থেকে তুমি আর ক্লাস করতে পারবা না। ক্লাস কি আটকে গেছে, ক্লাস কি শেষ হয়ে গেছে? না, ক্লাস তো চলতেছে। সজল খান, ক্লাস টাইমে প্রেমিক ছেলে বের করব। ক্লাস আটকে গেছে কি? ক্লাস চলতেছে কিন্তু আমি এখানে কমেন্ট দেখতে পারতাছি না। কমেন্ট করে নাই? কমেন্ট না করলে তো ওকে ক্লাস থেকে বের করে দেওয়া একটু কষ্টকর, কমেন্ট করলে ক্লাস থেকে বের করে দেওয়া যায়। তো তুমি তো ব্লক করে দাও, আর আইডিটা দিও, আমি ব্লক করে রাখবো, ঠিক আছে? যাতে ও ক্লাস না করতে পারে। ব্লক করে রাখলে ক্লাস করতে পারবে না, আর ক্লাস করলে এরকম কিছু বলতে পারবে না। আজকে মেবি ক্লাসে আসে না, এটা কি কালকে রিকোয়েস্ট দিছিল তোমাকে? যাই হোক, এটা আমি যেই হোক গণিত ক্লাসে যখন যে রিকোয়েস্ট দিবে জাস্ট বলবা, জাস্ট ক্লাসের সাথে সাথে আর ক্লাস করা বাদ, আর কোনো ক্লাস করার প্রয়োজন নাই। আচ্ছা ক্লাস শেষ করে দিয়ে আজান দিতেছে, খাওয়া দাওয়া করে গণিত ক্লাসের জন্য প্রস্তুতি নেই। তো তোমরা ক্লাসে এসে পড়ো সঠিক টাইমে 9টায়। আজকের মতো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সমস্যা নাই, আমি ওকে ওকে ব্লক করে দিব, আইডিটা তুমি দিও আমাকে। আচ্ছা আজকের মতো ক্লাস শেষ করি। সো সো সবাই পরবর্তী ক্লাসের জন্য প্রিপারেশন নিও। আর ফিজিক্স যা পড়াইলাম এই বেসিকটা একটু মাথায় রাখার চেষ্টা করো, ঠিক আছে? এখানে যে যা পড়াইলাম এই বেসিকটা একটু মাথায় রাখার চেষ্টা করো। এখানে কিন্তু অনেক বেসিক আলোচনা করা হয়েছে, না হলে কিন্তু একদিনে অধ্যায় শেষ করে দেওয়া যায়। আমি কিন্তু একদিনে অধ্যায় শেষ না করে দিয়ে বেসিক অনেক আলোচনা করছি, যার কারণে তোমাদের ক্লাসটা একটু বড় হয়েছে, অনেক পড়া বাদ হয়েছে। মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট টপিক শেষ। আর একটা ইম্পর্টেন্ট টপিক আছে কর্মদক্ষতা বা ক্ষমতা। হ্যাঁ, গণিত ক্লাস 9টা থেকে শুরু হবে, গণিত ক্লাস 9টা থেকে শুরু হবে। তো সবাই
সো সবাই রেডি হয়ে থাকো। আর ফিজিক্সের ফ্রি ক্লাস কম করানোর পিছনে কারণ হলো ফিজিক্সে আমার এত টাইম নাই যে এই যে আজকে যে টপিকগুলো পড়াইলাম আমি চেষ্টা করতাম কাজ ক্ষমতা শক্তি 3টা ক্লাসে শেষ করার জন্য। এখন আমার একটা ক্লাস বেশি লাগবে। আমি যদি প্রাইভেট ক্লাসে ক্লাসটা করাইতাম প্রাইভেট ব্যাচে তাহলে আমি 3টা ক্লাসে অধ্যায়টা শেষ করতে পারতাম। এখন আমার 4টা ক্লাস লাগবে, তো আমার একটা দিন বেশি লাগতেছে, যার কারণে আমি ফ্রি ক্লাস কম দিই। কারণ ফ্রি ক্লাসে কথাবার্তা হবেই, কম বেশি কথাবার্তা হবেই। ফ্রি ক্লাসে কথাবার্তা কম বেশি হবেই, যার কারণে আমি ফ্রি ক্লাস কম দেই পদার্থতে। কারণ আমার অত টাইম নাই, এখানে আমি একটা না 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নিব, রেগুলার ক্লাস নিব, এরকম ভাবে শুধু হাবি জাবি পড়ায় ক্লাস নিতে পারবো না। ক্লাস নিতে গেলে অনেক কিছু আমারও নিজে পড়তে হয়, নিজে জানতে হয়। মানে একটা টপিক থেকে যখন আমি নিজে ভালো করে শিখতে পারবো তখন তোমাকে আমি শিখাইতে পারবো। আর আমি যদি না শিখি, আমি যদি না পড়ি, তাহলে ক্লাসের মধ্যে এসে আমারও ঝামেলা হয়ে যাবে। কি পড়াবো না কি পড়াবো বুঝতে পারবো না। একটা টপিক কোথা থেকে পড়াইতে হবে, সিরিয়ালি পড়াইতে হবে, কোন টপিকের পরে কোন টপিক পড়াইতে হবে, এটা একটা নির্দিষ্ট একটা মানে রোড ম্যাপ আছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের একটা রোড ম্যাপ আছে, আমাদের ওই রোড ম্যাপ অনুযায়ী আগাইতে হবে। সো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে জাস্ট আমি শুধু ক্লাস নিলাম 2-3 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু কোন টপিকের পরে কোন টপিক পড়াবো এটা বুঝাই না বুঝা জাস্ট উল্টা পাল্টা পড়ে গেলাম, তাহলে হবে না। এই কারণে আমি তোমাদের ক্লাসগুলো কম দেই, এগুলো নিয়ে বেশি করো না। আচ্ছা, ভালো থেকো সবাই। পরবর্তী ক্লাসের টাইম চলে আসতে হয়ে যাইতেছে। পরবর্তী ক্লাস তোমাদের সাথে দেখা হবে, জ্যামিতি ক্লাস হবে আজকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।